সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত বৃহন্নলা উপন্যাসটির তৃতীয় পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। আমার মামাতো ভাইয়ের বিয়েটা শেষ পর্যন্ত হলো না। মেয়ে কিছুতেই কবুল বলল না। যতবার বলা হয় মা বলো কবুল, ততবারই মেয়ে কঠিন গলায় বলল না। আমি ছেলের পক্ষের সাক্ষীদের একজন, বড় বিব্রত বোধ করতে লাগলাম। মেয়ের এক খালা বললেন, আপনারা একটু পরে আবার আসুন, বাড়িতে এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে, মন টন খারাপ, বুঝতেই পারছেন। আমরা চলে এলাম। ঘণ্টাখানেক পর আবার গেলাম। বলা হলো, মা বলো তো কবুল। মেয়ে অস্ফুট স্বরে কি যেন বলল। মেয়ের খালা বললেন, এই তো বলেছে, মেয়ে মানুষ চিৎকার করে বলবে নাকি? আমি শুনেছি, পরিষ্কার বলেছে। এখন যান, ছেলের কবুল নিয়ে আসুন। আমি দৃঢ় গলায় বললাম, আমি কিছুই শুনতে পাইনি, পরিষ্কার করে বলতে হবে। উকিল বললেন, মা বলো কবুল। মেয়েটি এবার স্পষ্ট করে বলল, না। বলে তীব্র চোখে আমাকে দেখল। সে চোখে রাগ ছিল, ঘৃণা ছিল, কিঞ্চিত অভিমানও ছিল। যেন সে বলছে, কেন তোমরা আমাকে কষ্ট দিচ্ছ? তোমাদের পায়ে পড়ি, দয়া করে আমাকে মুক্তি দাও। আমি বললাম, বিয়ের ব্যাপারটা আপাতত বন্ধ থাকুক, শোকের ধাক্কাটা কমুক, তারপর দেখা যাবে। আমরা চলে এলাম। মফস্বলের ওই শহরের সাথে কোনো রকম সম্পর্ক রইল না, তবে শহরটার স্মৃতি আমার মনে কাঁটার মতো বিঁধে রইল। স্মৃতির সবটুকুই গভীর বেদনার। আমার মামা ওখান থেকে ফিরে আসার পরপরই মায়োকার্ডিয়াক ইনফার্কশনে মারা গেলেন। ছেলের বউ দেখার খুব শখ ছিল, সেই শখ মিটল না। মামাতো ভাইটিও আর বিয়ে করতে রাজি হল না। বিচিত্র কারণে সে ওই মেয়েটির ছবি বুকে পুষতে লাগল। শুধুমাত্র তার মুখের দিকে তাকিয়েই আবার বছরখানেক পর ওই শহরে আমি গেলাম। শুনলাম মেয়েটির বিয়ে হয়ে গেছে, ছেলে ডাক্তার। সুধাকান্ত বাবুর সঙ্গেও দেখা হলো। আশ্চর্যের ব্যাপার, তিনি আমাকে চিনতে পারলেন না। যখন বললাম, আপনার সঙ্গে একবার সারা রাত কাটালাম, আপনার কিছুই মনে নেই? তিনি বললেন, ও আচ্ছা, মনে পড়েছে। তার চোখ মুখ দেখেই বুঝলাম কথাগুলি তিনি ভদ্রতা করেই বললেন, আসলে কিছুই মনে পড়েনি। ভদ্রলোক আমাকে ভুলে গিয়েছেন ঠিকই, কিন্তু আমি তাকে মনে রেখেছি, এবং বেশ ভালোভাবেই মনে রেখেছি। তার বিচিত্র অভিজ্ঞতার কথা প্রায় মনে হতো। সেই অভিজ্ঞতায় আমারও কিছু অংশ আছে। কপাটের শব্দ আমি নিজের কানে শুনে এসেছি। বাতাস নেই, কিছু নেই, অথচ শব্দ করে কে যেন কপাট বন্ধ করল। কাছের চুড়ির শব্দ, বাড়ির পিছনে খচখচ আওয়াজ, সবই আমার নিজের কানে শোনা। সুধাকান্ত বাবুর এই গল্প আমি অনেকের সঙ্গে করেছি, খুব আগ্রহ নিয়েই করেছি। ঝড় বৃষ্টির রাতে যখন এই ভূতের গল্পের আসর বসেছে, আমি এই গল্প বলেছি। তবে গল্প তেমন জমাতে পারিনি। আমি যেমন অভিভূত হয়েছিলাম, আমি লক্ষ্য করেছি আমার গল্পের শ্রোতারা তার 100 ভাগের 1 ভাগও হয় না। অথচ আমি নিজে খুব ভালো গল্প বলতে পারি। হয়তো পরিবেশ একটা ব্যাপার। সুধাকান্ত বাবুর বাড়িতে আধো জ্যোৎস্নায় যে পরিবেশ তৈরি হয়েছিল, ঢাকা শহরের ড্রয়িং রুমে সেই পরিবেশ তৈরি করা সম্ভব নয়। তবু এটি আমার একটি প্রিয় গল্প। যতবার এই গল্প বলেছি, ততবার ওই রাতের কথা মনে পড়েছে। এক ধরনের শিহরণ বোধ করেছি। বছর 3 পরের কথা, সন্ধ্যা 7টার মতো বাজে। একটা সেমিনার টক তৈরি করছি। বিষয়, পরিবেশ দূষণে পলিমারের ভূমিকা। চারদিকে কাগজপত্র, চার্ট, গ্রাফ এসব নিয়ে বসেছি। সব এলোমেলো অবস্থায় আছে। ঠিক করে রেখেছি, কাজ শেষ না করে উঠব না। মার্ফিস ল বলে একটা বিষয় আছে। মার্ফিস ল বলে, এনিথিং দ্যাট ক্যান গো রং উইল গো রং। আমার বেলায়ও তাই হলো। একের পর এক সমস্যা হতে লাগলো। লিখতে গিয়ে দেখি বল পয়েন্টে কালি আসছে না। কালির কলম নিয়ে দেখা গেল ঘরে কালি নেই। একের পর এক টেলিফোন আসতে লাগলো। আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই এতদিন থাকতে আজই ব্যস্ত হয়ে উঠলেন আমার সঙ্গে কথা বলার জন্যে।
তাদের কথাও দেখি অনেক জমে আছে, কিছুতেই শেষ হয় না। আমি টেলিফোন রিসিভার উঠিয়ে রাখলাম, দোকান থেকে 1 ডজন বল পয়েন্ট আনিয়ে বসলাম। আর তখন আমার বড় মেয়ে বলল, বাবা, একজন লোক তোমার সঙ্গে দেখা করতে এসেছেন। আমি বিরক্ত হয়ে বললাম, তোমাকে না বলেছি কেউ এলে বলবে আমি বাসায় নেই? আমার মেয়ে বলল, আমি মিথ্যা বলতে পারি না বাবা। মিথ্যা কথা বলতে পারো না মানে? আমার তো ধারণা তুমি সারাক্ষণই মিথ্যা কথা বলো। মঙ্গলবারে বলি না, মঙ্গলবার হচ্ছে সত্য দিবস। অনেক কষ্টে রাগ সামলালাম। কিছুদিন আগে কি একটা নাটকে দেখিয়েছে মঙ্গলবার সত্য দিবস, সেদিন মিথ্যা বলা যাবে না। আমি মনের বিরক্তি চেপে রেখে বসার ঘরে ঢুকলাম। অপরিচিত এক ভদ্রলোক বসে আছেন। অসম্ভব রোগা লম্বা একজন মানুষ, যাকে দেখলেই সরল রেখার কথা মনে হয়। এই গরমে গলায় একটা মাফলার, চোখে মোটা চশমা। ভদ্রলোক বসে আছেন মূর্তির মতো, মনে হচ্ছে ধ্যানে বসেছেন। ভদ্রলোকের বয়স 40 থেকে 50-এর মধ্যে। লম্বাটে মুখ, দাড়ি আছে, লম্বা চুল। দাড়ি, চুল, পরনের কালো কোট সবই কেমন যেন এলোমেলো। প্রথম দর্শনে মনে হয় ভবঘুরে ধরনের কেউ, তবে কিছুক্ষণ তাকিয়ে থাকলে এই ভাবটা চলে যায়। মনে হয় লাজুক ধরনের একজন মানুষ এসেছেন। যে কোনো কারণেই হোক মানুষটা বিব্রত বোধ করছেন। আমি বললাম, আপনি কি আমার কাছে এসেছেন? ভদ্রলোক উঠে দাঁড়িয়ে বললেন, জি, আজ আমি একটা বিশেষ কাজে ব্যস্ত আছি। আপনি কি অন্য একদিন আসতে পারেন? জি, পারি। তাহলে তাই করুন। জি আচ্ছা। বলে ভদ্রলোক আবার বসে পড়লেন। আমি বিস্মিত হয়ে তাকালাম। ভদ্রলোক বললেন, বাইরে বৃষ্টি হচ্ছে, আপনি বোধহয় লক্ষ্য করেননি। আমি সঙ্গে ছাতা আনিনি, বৃষ্টিটা কমলেই চলে যাব। আমি ফিরে এসে আমার কাজেই মন দিলাম। 3 ঘন্টা এক নাগাড়ে কাজ করলাম। অসাধ্য সাধন যাকে বলে। আর কোনো ঝামেলা হলো না। মার্ফি সাহেবের আইন দেখা যাচ্ছে সবসময় কাজ করে না। আমি ভুলেই গেলাম যে বসার ঘরে একজন ভদ্রলোক বসে আছেন। কি কারণে যেন বসার ঘরে গিয়েছি, ভদ্রলোককে দেখেই চমকে উঠলাম। আপনি এখনো আছেন? জি। বৃষ্টি তো থেমে গেছে। তা গেছে, কিন্তু কাউকে কিছু না বলে যাই কি করে? আমি লজ্জিত বোধ করলাম। ভদ্রলোক দীর্ঘ সময় একা একা বসে আছেন। বসার ঘরে কেউ আসেনি, কারণ আমার টিভি শোবার ঘরে। সবাই টিভির সামনে চোখ বড় বড় করে বসে আছে। টিভিতে নিশ্চয়ই কোনো নাটক হচ্ছে। আমি বললাম, আপনাকে ওরা কি চা দিয়েছে? জি না। চা খাবেন 1 কাপ? আরেকদিন যখন আসবো তখন খাবো। আমি বললাম, আরেকদিন আসার দরকার নেই, আজই বলে ফেলুন। চট করে কি বলতে পারবেন? না, পারবো না, আমি আরেকদিন আসবো। আপনার নামটা তো জানা হলো না। আমার নাম মিসির আলী। আমি কি আপনাকে চিনি? জি না, চেনার কোনো কারণ নেই। আমি অ্যাবনর্মাল সাইকোলজি বিষয়ে পড়াশোনা করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্ট টাইম শিক্ষক। আমার সঙ্গে আপনার যোগাযোগের কারণটা আমি বুঝতে পারছি না। আরেকদিন যখন আসবো আপনাকে বুঝিয়ে বলবো। আজ যাই, রাত হয়ে গেছে। ভদ্রলোক চলে গেলেন। ভদ্রলোককে বেশ আত্মভোলা লোক বলেও মনে হলো। একটা পলিথিনের ব্যাগ ফেলে গেছেন। ব্যাগে একটা পাউরুটি এবং ছোট ছোট 2টো কলা। মনে হচ্ছে ভদ্রলোকের সকালবেলার নাস্তা। আমি বুঝতে পারলাম না অ্যাবনর্মাল সাইকোলজির একজন অধ্যাপক আমার কাছে ঠিক কী চান। আমার আচার আচরণে অস্বাভাবিক কিছু তো নেই, তাহলে রহস্যটা কি? 1 সপ্তাহ পর ভদ্রলোক আবার এলেন। আমি দরজা খুললাম।
ভদ্রলোক বললেন, আপনি কি আমাকে চিনতে পারছেন? আমি বললাম, পারছি। আপনার নাম মিসির আলী। আপনি অ্যাবনর্মাল সাইকোলজির একজন অধ্যাপক। গত সপ্তাহে আমার কাছে এখানে এসে একটা পাউরুটি এবং 2টো কলা ফেলে গেছেন। ভদ্রলোক হেসে ফেললেন। হাসিটি সুন্দর, শিশুর সারল্য মাখা। আজকাল মাপা হাসি ছাড়া আমরা হাসতে পারি না। মিসির আলী বললেন, আপনার মেয়েকে একটু ডাকবেন, তার জন্যে 1 প্যাকেট চকলেট এনেছি। আমি খানিকটা বিরক্ত হলাম। অপরিচিত লোক দামি চকলেটের প্যাকেট নিয়ে এলে বুঝতে হবে কিছু ব্যাপার আছে। আবার চকলেট কেন? আপনার জন্য তো আনিনি। আপনি বিরক্ত হচ্ছেন কেন? আপনার মেয়েটিকে আমার খুবই পছন্দ হয়েছে। পছন্দের মানুষকে কিছু দিতে ইচ্ছে করে। আপনি কোনো রকম অস্বস্তি বোধ করবেন না। এই উপহারে কোনো রকম স্বার্থ জড়িত নেই। আমি আপনার কাছে কিছু চাইতে আসিনি। আমি খানিকটা লজ্জিত বোধ করলাম। ভদ্রলোককে বসার ঘরে বসিয়ে চকলেটের প্যাকেট ভেতরে পাঠিয়ে দিয়ে বললাম, কি করতে পারি আপনার জন্যে? মিসির আলী বললেন, আপনার কাছে আমার 1 কাপ চা পাওনা আছে। ওই পাওনা চা খাওয়াতে পারেন। চা আসবে। এখন আসল ব্যাপারটা বলুন। আপনার কি কোনো তাড়া আছে? না, তাড়া নেই। আমি আপনার কাছে সুধাময় বাবু সম্পর্কে কিছু জানতে এসেছি। আপনি যদি কষ্ট করে বলেন। আমি বিস্মিত হয়ে বললাম, সুধাময় বাবুকে? আপনি এই নামে কাউকে চেনেন না? জি না। সুধাময় বাবুর বাড়িতে আপনি কি 1 রাত কাটাননি, যেখানে আপনার একটা ভয়াবহ অভিজ্ঞতা হয়? আপনি কি সুধাকান্ত বাবুর কথা বলছেন? নাম সুধাকান্ত হতে পারে। গল্পটা আমাকে যে বলেছে সে সম্ভবত নামে গন্ডগোল করেছে। আমি বললাম, আপনি কি আমাকে দয়া করে গুছিয়ে বলবেন ব্যাপারটা কি? সুধাকান্ত বাবুকে আমি ঠিকই চিনি। একটা অসাধারণ গল্প তার মুখ থেকে শুনেছি। আপনার সঙ্গে সেই গল্পের কি সম্পর্ক বুঝতে পারছি না। মিসির আলী বললেন, আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই, তবে রহস্যময় ব্যাপারগুলোর প্রতি আমার একটা আগ্রহ আছে। পৃথিবীতে অনেক রহস্যময় ব্যাপার ঠিকই ঘটে, আবার অনেক কিছু ঘটে যেগুলোকে আপাত দৃষ্টিতে খুব রহস্যময় বলে মনে হলেও আসলে তেমন রহস্যময় নয়। আমি ব্যাপারটা বুঝতে চাই। সুধাকান্ত বাবুর চরিত্র আমাকে খানিকটা কৌতূহলী করেছে, কারণ ওর চরিত্রে কিছু অস্বাভাবিক দিক আছে। ওই সম্পর্কে আমি আরও ভালোভাবে জানতে চাই। তাছাড়া আপনার গল্পটাও বেশ মজার। এর মধ্যে এমন কিছু এলিমেন্ট আছে যে প্রচলিত ভূতের গল্পে থাকে না। আপনি কি ভূতের গল্প নিয়ে গবেষণা করছেন নাকি? জি না। কিছু কিছু গল্পের প্রতি এক ধরনের ফ্যাসিনেশন জন্মে যায়। ব্যাপারটা কি ভালো মতো জানতে ইচ্ছে করে। আমার গল্প আপনি কার কাছ থেকে শুনেছেন? আমার এক ছাত্রের মুখে শুনেছি। সে শুনেছে আপনার কাছে। নাম হচ্ছে রুস্তম। তার কাছ থেকেই আমি আপনার ঠিকানা নিয়েছি। আপনি বলছিলেন গল্পটাতে মজার কিছু এলিমেন্ট আছে। সেগুলো কি? যেমন ধরুন কুকুরের ব্যাপারটা। একদল কুকুর সুধাকান্ত বাবুকে ঘিরে ধরল। তারপর তাকে ঘিরে চক্রাকারে হাঁটতে লাগলো এবং একটি বিশেষ দিকে নিয়ে যেতে লাগলো। যেখানে নিয়ে গেল সেখানে একটা যুবতীর নগ্ন মৃতদেহ, যাকে কিছুক্ষণ আগেই হত্যা করা হয়েছে। আমি বিস্মিত হয়ে বললাম, এরকম কিছুই কিন্তু গল্পে নেই। কোনো নগ্ন যুবতীর মৃতদেহ পড়েছিল না। একটি বালিকার ডেড বডি ছিল। তার পরনে ছিল শাড়ি। মিসির আলী হাসতে হাসতে বললেন, আমিও তাই ভাবছিলাম। গল্প যখন একজনের মুখ থেকে অন্যজনের মুখে যায় তখন ডালপালা ছড়ায়। অনেক সময় মূল গল্প খুঁজে পাওয়া যায় না। এই জন্যেই আমি এসেছি আপনার মুখ থেকে গল্পটা শোনার জন্যে।
যদি আপনার কষ্ট না হয়। আমার কোনো কষ্ট হবে না, আমি আগ্রহ করে গল্পটা বলবো। মিসির আলি কোটের পকেট থেকে নোট বই এবং কলম বের করলেন। আমি বিস্মিত হয়ে বললাম, আপনি কি নোট করছেন নাকি? দু একটা পয়েন্ট লিখে রাখবো। আমার স্মৃতিশক্তি ভালো, তবু মাঝে মাঝে কিছু নোট রাখি। স্মৃতি মানুষকে প্রতারণা করে, লেখা করে না। চা চলে এলো। চা খেতে খেতে ভদ্রলোক গল্প শুনলেন, তবে গল্প বলে আমি কোনো আরাম পেলাম না। ভদ্রলোক গল্পের মাঝখানে একবারও বললেন না, অদ্ভুত তো, তারপর কি হলো, কি আশ্চর্য। তিনি পাথরের মতো মুখ করে গল্প শুনলেন এবং গল্প শেষ হওয়া মাত্র বললেন, আচ্ছা তাহলে যাই, আপনাকে কষ্ট দিলাম, কিছু মনে করবেন না। আমি বললাম, আপনার কাজ হয়ে গেল? জি। গল্পটা কি আপনার কাছে অদ্ভুত বলে মনে হয়নি? জি না, ভূতের গল্প সাধারণত এরকমই হয়, নতুনত্ব কিছু নেই। আমার শুধু একটা প্রশ্ন, মেয়েটার ডেড বডি কি শেষ পর্যন্ত ছিল? তার মানে এ জাতীয় গল্পে ডেড বডি শেষ পর্যন্ত থাকে না, বাতাসে মিলিয়ে যায় কিংবা কুকুর খেয়ে ফেলে। আপনি জানেন কি হয়েছিল? আমি জানি না, আমি জিজ্ঞেস করিনি। আপনি গল্পটার কিছুই বিশ্বাস করেননি, তাই না? জি না, বিশ্বাস করিনি। কেন, দয়া করে বলবেন কি? এই জাতীয় ভয়াবহ অভিজ্ঞতা যখন হয় তখন মানুষ খুব কনফিউজড অবস্থায় থাকে। কোনো ঘটনাই সে পরিষ্কার দেখে না, যা দেখে তাও সে গুছিয়ে বলতে পারে না। অথচ আপনার সুধাকান্তবাবু চমৎকারভাবে সব বর্ণনা করলেন, অতি সূক্ষ্ম ডিটেইলও বাদ দিলেন না। এই জিনিস পাওয়া যায় তৈরি করা গল্পে। আমি বললাম, সব মানুষ তো একরকম নয়, কিছু কিছু মানুষ বিপর্যয়ের সময়ও মাথা ঠান্ডা রাখে। তা রাখে, যেমন আমি নিজেই রাখি। তারপরেও আপনি বললেন এটা একটা গল্প। জি। কেন বলুন তো? সুধাকান্তবাবু আপনার কথা মতো একজন ধর্মপ্রাণ মানুষ, সাধু প্রকৃতির লোক। এই ধরনের একজন মানুষ বিপদে ঈশ্বরের নাম নেবে, গায়ত্রী মন্ত্র পড়বে। একজন নাস্তিক পর্যন্ত যে কাজটা করবে তিনি সেটা করেননি। ঘটনা সত্যি সত্যি ঘটলে তিনি তা অবশ্যই করতেন। যেহেতু ঘটনাটা বানানো, কাজে এই গুরুত্বপূর্ণ জিনিসটা বাদ পড়েছে। আমি ভদ্রলোকের দিকে তাকিয়ে রইলাম। লোকটার ওপর খানিকটা রাগ হচ্ছে। এক কথায় সে বলে দিল গল্পটা বানানো। মিসির আলি বললেন, আপনার সঙ্গে যখন গল্প করছিলেন তখন ভয় পেয়ে ভদ্রলোক মন্ত্রপাঠ শুরু করলেন, অথচ ওই রাতে করলেন না। ব্যাপারটা অদ্ভুত না? আমি বললাম, সুধাকান্তবাবু শুধু শুধু এরকম একটা গল্প কেন বানাবেন? এরকম একটা গল্প তৈরির পিছনে কোনো একটা কারণ নিশ্চয়ই থাকবে। তা তো থাকবেই, তাঁরও আছে। কি কারণ? অনেক কারণ হতে পারে, তবে আমার যা মনে হয় তা হচ্ছে উনি নিঃসঙ্গ ধরনের মানুষ। এই জাতীয় একটা গল্প তৈরি করে নিজে সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। এটা একজন নিঃসঙ্গ মানুষের জন্যে কম কথা নয়। মিসির আলি লোকটির প্রতি আমার ভক্তি হলো। লজিক বা যুক্তি নামক ব্যাপারটা যে কত শক্তিশালী হতে পারে মিসির আলি তা আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। আমি বললাম, এই গল্পটা যে সত্যি এটা আপনি কখন স্বীকার করবেন? অর্থাৎ কোন প্রমাণ উপস্থিত করলে আপনি গল্পটা মেনে নেবেন? মিসির আলি হাসতে হাসতে বললেন, ওই মেয়েটির ডেড বডি যদি অন্যরা দেখে থাকে এবং কবর দেওয়া হয় বা দাহ করা হয়, তবেই আমি ঘটনাটা মেনে নেব। আমি আপনাকে খবরটা এনে দেব। আমি চিঠি লিখে খবরটা জোগাড় করব। আপনি আপনার ঠিকানা লিখে রেখে যান।
মিসির আলি তার ঠিকানা লিখে রেখে চলে গেলেন। আশ্চর্যকাণ্ড, আজও তার পলিথিনের ব্যাগ ফেলে গেলেন। ব্যাগের ভেতর ছোট্ট একটা পাউরুটি, একটা কলা এবং এক টুকরো মাখন। গরমে সেই মাখন গলে ব্যাগময় ছড়িয়ে পড়েছে। চিঠি লিখলাম আমার মামাতো ভাইয়ের সঙ্গে যে মেয়েটির বিয়ের কথা হয়েছিল সেই মেয়ের বড় চাচাকে। আমার ধারণা ছিল ভদ্রলোক জবাব দেবেন না। যে পরিচয়ের সূত্র ধরে চিঠি লিখেছি সেই সূত্রে চিঠির জবাব দেওয়ার কথা নয়। ভদ্রলোক কিন্তু জবাব দিলেন এবং বেশ গুছিয়েই জবাব দিলেন। আপনার পত্র পাইয়াছি। এক নিতান্ত দুর্ভাগ্যজনক অবস্থায় আপনাদের সহিত পরিচয় হইয়াছিল। আপনি যে সেই পরিচয় মনে রাখিয়া পত্র দিয়াছেন তাহাতে কৃতজ্ঞ হইলাম। আপনি আমার ভাইস্তি প্রসঙ্গে জানিতে চাহিয়াছেন। 2 বৎসর আগে তাহার বিবাহ হইয়াছে, এই খবর তো আপনার জানা। সে এখন তাহার স্বামীর সহিত ইরাকে আছে। তাহার স্বামী একজন ডাক্তার। আপনাদের দোয়ায় তাহারা ভালোই আছে। দ্বিতীয় যে বিষয়টি আপনি জানিতে চাহিয়াছেন তাহার সবই সত্য। কুকুরের কামড়ে ছিন্ন ভিন্ন বালিকাটির দেহ আমরা সবাই দেখিয়াছি। তাহার মৃতদেহ সৎকারের কোনো ব্যবস্থা হয় নাই, কারণ বালিকাটি হিন্দু কি মুসলিম তাহা জানা সম্ভব হয় নাই। ঘটনাটি সেই সময় জনমনে বিপুল আলোড়ন সৃষ্টি করিয়াছিল। দৈনিক ইত্তেফাক পত্রিকার মফস্বল পাতায় খবরও ছাপা হইয়াছিল। অধিকার কি? আমরা ভালো আছি। আপনার সর্বাঙ্গীন কুশল কামনা করি। আমি চিঠিটি ডাকযোগে মিসির আলির ঠিকানায় পাঠিয়ে দিলাম। মনে মনে হাসলাম। অভ্রান্ত যুক্তিও মাঝে মাঝে অচল হয়ে যায়। এই চিঠিটি হচ্ছে তার প্রমাণ। চিঠি পাঠাবার 3য় দিনের মাথায় মিসির আলি এসে উপস্থিত। আমি হেসে বললাম, কি গল্পটা এখন বিশ্বাস করলেন? মিসির আলি শুকনো গলায় বললেন, তাকে খুব চিন্তিত মনে হলো। আমি বললাম, আপনাকে এত চিন্তিত মনে হচ্ছে কেন? মিসির আলি বললেন, আমি আপনার কাছ থেকে গল্পটা আবার শুনতে চাই। কেন? প্লিজ আরেকবার বলুন। আবার কেন? বলুন শুনি। আমি দ্বিতীয়বার গল্পটা শুরু করলাম। এক জায়গায় মিসির আলি আমাকে থামিয়ে দিয়ে বললেন, কত তারিখ বললেন? 12ই কার্তিক। এই তারিখে ঘটনাটা ঘটল। 12ই কার্তিক তারিখটা আপনার মনে আছে? হ্যাঁ আছে। প্রথমবার যখন আপনাকে গল্পটা বলি তখনও তো 12ই কার্তিকই বলেছিলাম বলে আমার মনে হয়। হ্যাঁ বলেছিলেন। আজও সেই একই তারিখ বলেন কিনা তাই দেখতে চেয়েছি। এই তারিখটা বেশ জরুরি। জরুরি কেন? বলছি কেন। তার আগে আপনি বলুন 12 তারিখটা আপনার মনে রইল কেন? এসব দিন তারিখ তো আমাদের মনে থাকে না। 12 তারিখ আমার বড় মেয়ের জন্মদিন। কাজেই সুধাকান্ত বাবু 12 তারিখ বলা মাত্র আমার মনে তা গেঁথে গেল। তাছাড়া আমার স্মৃতিশক্তি ভালো। তাই তো দেখছি। এখন বলুন তারিখটা এত জরুরি কেন? যে বছরে ঘটনাটা ঘটল আমি সেই বছরের পঞ্জিকা দেখেছি। 12 তারিখ হচ্ছে 24শে অক্টোবর। স্কুল ছুটি থাকে। ওই দিন লক্ষ্মী পূজার বন্ধ। কাজেই আপনার সুধাকান্ত বাবু আপনাকে একটা মিথ্যা কথা বলেছেন। তিনি বলেছেন ওই দিন স্কুল করেছেন। হয়তো উনি তারিখটা ভুল বলেছেন। হ্যাঁ তা হতে পারে, তবে আমি তার নিজের মুখে ঘটনাটা শুনতে চাই। আবার শুনতে চান? হ্যাঁ। কেন? ব্যাপারটা বিশ্বাস করতে পারছি না। আমি বিরক্ত হয়ে বললাম, বিশ্বাস করতে না চাইলে করবেন না। আপনাকে বিশ্বাস করতেই হবে এমন কোনো কথা আছে? মিসির আলি বললেন, আপনি কি একটু যাবেন আমার সঙ্গে? কোথায়? ওই জায়গায়।
কেন? তাহলে জেনে আসতাম তারিখটা 12 কিনা। আপনি কি পাগল নাকি ভাই? মিসির আলী বললেন, ব্যাপারটা খুব জরুরি, আমাকে জানতেই হবে। জানতে হলে আপনি যান, আমি আপনাকে ঠিকানা দিয়ে দিচ্ছি। আপনি যাবেন না? জি না, আজে বাজে ব্যাপার নিয়ে মাথা ঘামানোর সময় আমার নেই। এটা আজে বাজে ব্যাপার না। আমার কাছে আজে বাজে, আমার যাবার প্রশ্নই ওঠে না। মিসির আলী মুখ কালো করে উঠে গেলেন। আমি মনে মনে বললাম, ভালো পাগলের পাল্লায় পড়েছি। লোকটা মনে হলো অ্যাবনর্মাল সাইকোলজি করতে করতে নিজেও ওই পর্যায়ে পৌঁছেছে। এরা দেখি বিপজ্জনক ব্যক্তি। মিসির আলী যে কি পরিমাণ বিপজ্জনক ব্যক্তি তা টের পেলাম দিন 10 পর। আমার ঠিকানায় মিসির আলীর একটা চিঠি এসে উপস্থিত। ভাই, আপনি কেমন আছেন? আমি সুধাকান্ত বাবুর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, দেখা হয়নি। উনি তার দুঃসম্পর্কের এক বোনের বাড়িতে চলে গিয়েছেন বলে দেখা হয়নি। শুনলাম তিনি সেখানে পুরো গরমের ছুটিটা কাটাবেন। যাই হোক, ওর অনুপস্থিতিতে আমি কিছু তথ্য সংগ্রহ করেছি। থানায় গিয়ে থানার রেকর্ডপত্র দেখেছি। ওইখানে ঘটনার তারিখ 23 অক্টোবর দিবাগত রাত, অর্থাৎ 11ই কার্তিক। কাজেই সুধাকান্ত বাবু তারিখ বলায় একটু ভুল করেছেন বলে মনে হয়। আমি স্থানীয় স্কুলের হেডমাস্টার সাহেবের সঙ্গেও কথা বলেছি। তিনি বলেছেন ওই দিন সুধাকান্তবাবু ঠিকই সারাদিন ক্লাস করেছেন। কাজেই সুধাকান্তবাবু মিথ্যা বলেননি, তারিখে ভুল করেছেন। তারিখ ভুল করা খুব অস্বাভাবিক নয়। ভদ্রলোকের স্মৃতিশক্তি তেমন ভালো না। কারণ আপনার মুখেই শুনেছি দ্বিতীয়বার যখন তার সঙ্গে আপনার দেখা হয় তখন তিনি আপনাকে চিনতে পারেননি। থানার ওসি সাহেবকে জিজ্ঞেস করলাম পোস্টমর্টেম করা হয়েছিল কি। উনি বললেন পোস্টমর্টেমের মতো অবস্থা ছিল না, কুকুর সব ছিঁড়ে খুঁড়ে খেয়ে ফেলেছে, ছিন্ন ভিন্ন কিছু অংশ ছড়িয়েছিল। গ্রামের অন্যরাও তাই বলল। মেয়েটি কোথাকার তাও জানা যায়নি। আমি এতদিন পর এসব খোঁজ করছি দেখে তারা প্রথমে একটু অবাক হলেও পরে আমাকে আগ্রহ করে সাহায্য করেছে। কারণ তাদের বলেছি আমার কাজই হচ্ছে রহস্যময় ঘটনা সংগ্রহ করা। গ্রামবাসীদের ধারণা মেয়েটির অশরীরী আত্মা এখনও ওই বাড়িতে ঘুরে বেড়ায়। নানান রকম শব্দ শোনা যায়, মেয়েলি কান্না, দরজা জানালা আপনা আপনি বন্ধ হওয়া, এইসব। আমি ব্যাপারটা পরীক্ষা করবার জন্যে 2 রাত এই বাড়ির উঠোনে বসেছিলাম। তেমন কিছু দেখিনি বা শুনিনি। তবে একবার বাড়ির পেছনে মানুষ দৌড়ে যাবার শব্দ শুনেছি। এটা শেয়ালের দৌড়ে যাবারও শব্দ হতে পারে। সারা জীবন শহরে মানুষ হয়েছি বলে এই জাতীয় শব্দের সঙ্গে আমার তেমন পরিচয় নেই। আপনাকে চিঠিতে সব জানাচ্ছি কারণ আমার শরীরটা খুবই খারাপ। ওখান থেকে এসেই প্রবল জ্বরে পড়ে যায়। একবার রক্তবমি হয় বলে ভয় পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছি। এখন আছি মিডফোর্ড হাসপাতালে, ওয়ার্ড 233, বেড নাম্বার 17। আপনি যদি আসেন তাহলে খুব খুশি হব। সুধাকান্ত বাবু প্রসঙ্গে একটা জরুরি আলাপ ছিল। আশা করি আপনি ভালো আছেন। আমি এই চিঠি ফেলে দিলাম। একটা পাগল লোককে শুরুতে খানিকটা প্রশ্রয় দিয়েছি বলে আফসোস হতে লাগলো। ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে এই লোক আমার পিছনে জোকের মতো লেগে থাকবে এবং জীবনটা অস্থির করে তুলবে। তাকে হাসপাতালে দেখতে যাবার পিছনেও কোনো যুক্তি খুঁজে পেলাম না। দেখতে যাওয়া মানে তাকে প্রশ্রয় দেওয়া। দূরে দূরে থাকাই ভালো। দেখা হলে বলা যাবে চিঠি পাইনি। বাংলাদেশে চিঠি না পাওয়া এমন কিছু অবিশ্বাস্য ব্যাপার নয়, খুবই স্বাভাবিক। মজার ব্যাপার হচ্ছে হাসপাতালে নিতান্ত কাকতালীয়ভাবে মিসির আলীর সঙ্গে আমার দেখা হয়ে গেল। টেম্পোর সঙ্গে অ্যাক্সিডেন্ট করে আমার এক কলিগ পা ভেঙে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে দেখে ফিরে আসছি। হঠাৎ শুনি পিছন থেকে চিকন গলায় কে যেন আমাকে ডাকছে, হুমায়ুন সাহেব, এই যে হুমায়ুন সাহেব। তাকিয়ে দেখি মিসির আলী বিছানার সঙ্গে মিশে আছেন, গলা দিয়ে স্বর বেরুচ্ছে না, চি চি আওয়াজ হচ্ছে। আমি বললাম, আপনার এই কি অবস্থা?
অসুখটা কাহিল করে ফেলেছে। গতকাল পর্যন্ত ধারণা ছিল মারা যাচ্ছি, আজ একটু ভালো। ভালোর বুঝি এই নমুনা? রক্ত পড়াটা বন্ধ হয়েছে, তবে ব্যথা সারেনি। ভাই বসুন, আপনি আমাকে দেখতে এসেছেন, বড়ই আনন্দ হচ্ছে। আসছেন না দেখে ভাবছিলাম হয়তো চিঠি পাননি। আমি খানিকটা লজ্জিত বোধ করতে লাগলাম। একবার ইচ্ছা হলো সত্যি কথাটা বলি যে তাকে দেখতে আসিনি, ভাগ্যচক্রে দেখা হয়ে গেল। পরক্ষণেই মনে হলো সব সত্যি কথা বলতে নেই। হুমায়ুন সাহেব। জি? বসুন ভাই, একটু বসুন। আমি বসলাম। মিসির আলি বললেন, আপনাকে দেখে ভালো লাগছে। একটা বিশেষ কারণে মনটা খুব খারাপ ছিল। বিশেষ কারণটা কি? 11 নম্বর বেডটার দিকে তাকিয়ে দেখুন। আলসারের পেশেন্ট, কিছু খেতে পারে না। হাসপাতাল থেকে যে খাবার দেয় সবটাই রেখে দেয়। তখন কি হয় জানেন? তার ছোট ভাই সেটা খায়, খুব তৃপ্তি করে খায়। দিন রাত বড় ভাইয়ের কাছে সে বসে থাকে, ওই খাবারের আশাতেই বসে থাকে। আজ কি হয়েছে জানেন? বড় ভাইয়ের শরীর বোধহয় একটু ভালো হয়েছে, সে তার খাবার সব খেয়ে ফেলেছে। ছোট ভাইটা অভুক্ত অবস্থায় সারা দিন বসে আছে। অসম্ভব কষ্ট হয়েছে আমার, বুঝলেন? চোখে পানি এসে গিয়েছিল। আমাদের দেশের মানুষগুলো এত গরিব কেন বলুন তো ভাই? আমি মিসির আলির প্রশ্নের জবাব দিতে পারলাম না। 11 নম্বর বেডের দিকে তাকালাম। 16-17 বছর বয়সের একজন যুবক অসুস্থ ভাইয়ের পাশে বসে আছে। আমি বললাম, ছেলেটি কি এখনো না খেয়ে আছে? হ্যাঁ, আমি নার্সের হাতে তার জন্যে 50টা টাকা পাঠিয়েছিলাম, সে রাখেনি। বড়ই কষ্ট হচ্ছে হুমায়ুন সাহেব। আমি মিসির আলির হাত ধরলাম। এই প্রথম বুঝলাম এই মানুষটি আমাদের আর 10টি মানুষের মতো নয়। এই রোগা আধপাগলা মানুষটির হৃদয়ে সমুদ্রের ভালোবাসা সঞ্চিত আছে। এদের স্পর্শ করলেও পুণ্য হয়। হুমায়ুন সাহেব। জি? এই খাতাটা আপনি মনে করে সঙ্গে করে নিয়ে যাবেন। কি খাতা? সুধাকান্ত বাবুর বিষয়ে এই খাতায় অনেক কিছু লিখে রেখেছি, বাসায় নিয়ে মন দিয়ে পড়বেন। শরীরের এই অবস্থায়ও আপনি সুধাকান্ত বাবুকে ভুলতে পারেননি? হাসপাতালে শুয়ে শুয়ে এইটা নিয়েই শুধু ভাবতাম, কিছু করার ছিল না তো। অনেক নতুন নতুন পয়েন্ট ভেবে বের করেছি, সব লিখে ফেলেছি। ভালো করেছেন, এখন বিশ্রাম করুন, আমি খাতা নিয়ে যাচ্ছি, কাল আবার আসব। মিসির আলি নিচু গলায় বললেন, একবার কি চেষ্টা করে দেখবেন ওই ছেলেটিকে বাইরে নিয়ে কিছু খাওয়ানো যায় কি না? আমি দেখব, আপনি এই নিয়ে ব্যস্ত হবেন না। আমি ব্যস্ত হচ্ছি না। চলে আসার আগে মিসির আলি বললেন, আপনি কষ্ট করে আমাকে দেখতে এসেছেন, আমি খুবই আনন্দিত। আমি আবার লজ্জা পেলাম।